আওয়ামী লীগ সরকার ভারতকে জোর করে আমাদের বন্ধু বলে পরিচয় করিয়ে দিয়ে গেছে। অথচ ইতিহাস বলছে ভারতের মতো বন্ধু যার আছে তার আর শত্রুর প্রয়োজন নেই। কেন বলছে এ কথা জানেন? ভারত শুধু প্রতি বছর বিভিন্নভাবে আমাদের কয়েকশো বিলিয়ন ডলারেরই ক্ষতিই করছে না, সুযোগ বুঝে বাংলাদেশের সিলেট বিভাগের একটি জেলাও জোর করে দখল করে নিয়েছে, যে ইতিহাস আমাদের অনেকেরই অজানা। জেলাটির নাম হচ্ছে করিমগঞ্জ। সিলেটের করিমগঞ্জ কিভাবে ভারতের হলো, এর পিছনে ভারত কিভাবে চক্রান্ত করেছিল, সে বিষয়ে আলোচনা করব সাদাকালোর আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৪৭-এর দেশভাগ উপমহাদেশের এক ঐতিহাসিক বিতর্কিত বিষয়। দেশভাগের সময় পরতে পরতে বিতর্কে ফেলে গেছে ব্রিটিশরা। তৎকালীন ভারতীয় উপমহাদেশে সিলেটের একটি মহকুমার নাম ছিল করিমগঞ্জ। সেটি এখন আর সিলেটের সঙ্গে নেই। ব্রিটিশ আমলে বৃহত্তর সিলেট জেলা ৫টি মহকুমা নিয়ে গঠিত ছিল, যথা সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও করিমগঞ্জ। অথচ এই করিমগঞ্জ এখন ভারতের আসাম রাজ্যের একটি জেলা। দেশভাগের সময় বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে করিমগঞ্জ ছিল অন্যতম। ১৭৮৫ সালে যখন বাংলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়, তখন করিমগঞ্জ সিলেটের অংশ হওয়ায় ব্রিটিশদের অধীনে চলে যায়। কিন্তু সমগ্র বাংলা ব্রিটিশদের অধীনে আসলেও করিমগঞ্জে ব্রিটিশরা ১ বছর পর্যন্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। সে সময় দক্ষিণ করিমগঞ্জের রাধারাম নামক এক জমিদার করিমগঞ্জের বিশাল একটি অংশ নিজের অধীনে রাখতে সক্ষম হন। এই স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার জন্য তৎকালে জমিদার রাধারামকে অনেকেই নবাব রাধারাম বলতে শুরু করেন। ব্রিটিশদের সাথে প্রথমবার যুদ্ধে জয়লাভ করে রাজত্ব প্রতিষ্ঠা করতে পারলেও পরের বার তিনি পরাজিত হন এবং ব্রিটিশদের হাতে বন্দী হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা রাধারামকে যখন সিলেটে নিয়ে যায়, তখন তিনি আত্মহত্যা করেন। ফলে ১৭৮৬ সাল থেকে সমগ্র করিমগঞ্জের ওপর ব্রিটিশরা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৭৭৮ সালে যখন সিলেট পৌরসভা গঠন করা হয়, তখন ব্রিটিশ সরকার করিমগঞ্জকে মহকুমা করে সিলেটের সাথে জুড়ে দেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণে কুশিয়ারা নদীর পাড়েই করিমগঞ্জ শহর অবস্থিত। করিমগঞ্জের আয়তন ১,৮০৯ বর্গ কিলোমিটার, যা মোটামুটি ঢাকা জেলার থেকেও বড়। এ জেলার উত্তর পূর্বে আসামের কাছাড় জেলা, পূর্বে হাইলাকান্দি জেলা, দক্ষিণ পশ্চিমে ত্রিপুরা রাজ্য এবং উত্তর ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। আসামের রাজধানী গুয়াহাটি থেকে এর দূরত্ব ৩৩০ কিলোমিটার। অপরদিকে সিলেট শহর থেকে এর দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এ জেলায় বসবাসকারী জনগোষ্ঠীর প্রায় ৮৭% মানুষ বাংলাভাষী। অন্যদিকে হিন্দিভাষী জনগোষ্ঠী মাত্র ৫%। এছাড়া জেলায় বসবাসকারী প্রায় ১৩ লক্ষ জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী রয়েছে প্রায় ৫৭%। অপরদিকে হিন্দু ধর্মাবলম্বী ৪২%। ধর্মীয় কিংবা ভৌগোলিক সব দিক বিবেচনায়ও জেলাটি পূর্ব পাকিস্তানের সাথেই থাকার কথা ছিল। দেশভাগের সময় অবশ্য মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা আরও বেশি ছিল। আমাদের আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা আলী জন্মেছিলেন এই জেলাতেই। বাংলাভাষী সিলেট অঞ্চলটি ঐতিহাসিকভাবেই পূর্ববঙ্গের সাথে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ১৮৭৪ সালে যখন আসাম রাজ্য গঠিত হয়, তখন ব্রিটিশ সরকার সিলেট অঞ্চলকে নবগঠিত আসাম রাজ্যের সঙ্গে জুড়ে দেয়। যদিও ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগণ পূর্ববঙ্গের সঙ্গেই থাকতে চেয়েছিল, সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে ওই অঞ্চল শিল্প সমৃদ্ধ হয় এবং স্থিতিশীল একটি রাজ্য হিসেবে আসাম প্রতিষ্ঠা লাভ করে। সে সময় সিলেট ছিল শিক্ষা দীক্ষা এবং শিল্পায়নে অগ্রসর। অপরদিকে আসাম ছিল তুলনামূলক অনুন্নত, তাই সমৃদ্ধ রাজ্য প্রতিষ্ঠায় সিলেটকে আসামের সাথে জুড়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ব্রিটিশ সরকার। প্রায় ৩ দশক সিলেটের প্রশাসনিক অবস্থান একরকমই ছিল। ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, তখন আসামকে পূর্ব বাংলার সাথে জুড়ে দেওয়ার মাধ্যমে সিলেট পুনরায় বাংলার অংশ হয়ে ওঠে। এর স্থায়িত্ব ছিল মাত্র ৬ বছর। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হলে আবারও সিলেটের সাথে বাংলার বিচ্ছেদ ঘটে। সিলেট হয়ে ওঠে আসাম রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক অঞ্চল। ১৯৪৭ সালের ৩রা জুন ভারতবর্ষের শেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন মুসলিম লীগ, কংগ্রেস এবং শিখদের সাথে বৈঠক শেষ করে ঘোষণা দেন, ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ করা হবে। সুতরাং
পাঞ্জাবের মতো বাংলাকেও ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফলে বাংলার কিংবদন্তি নেতা একে ফজলুল হকের অখণ্ড বাংলার স্বপ্ন মাটিতে পরিণত হয়। আসামের সচিবালয়ের প্রাণশক্তি ছিলেন সিলেটিরা। সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়া তখন মেনে নিতে পারেনি বাঙালিরা, প্রতিবাদ করেছিলেন। রবীন্দ্রনাথ এ নিয়ে কবিতাও লিখেছিলেন, বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বিভাজনের যে রূপরেখা প্রণয়ন করা হয় তাতে আসাম রাজ্যটি যাবে ভারতের অধীনে। তবে আসামের মাত্র একটি জেলা সিলেট নিয়ে বিভেদ দেখা দেয়, যদিও তখন সিলেটের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী ছিল মুসলিম। অবশেষে ৩রা জুলাই ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা দিলেন, আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে সিলেটে গণভোট অনুষ্ঠিত হবে। ফলে সিলেটের মানুষ কোন দেশের সাথে থাকতে চায় সেই সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার সুযোগ পাবে। ১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই ভোট গ্রহণ চলে। সমগ্র সিলেট জুড়ে তখন ভোটার সংখ্যা ছিল ৫,৪৬,৮১৫ জন। সিলেটের সুনামগঞ্জ, করিমগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ মিলে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৭৭% মানুষ অংশগ্রহণ করে। ৫৭% ভোট পেয়ে সিলেট পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাথে যোগ দেয়। তবে সম্পূর্ণ এলো না, অঙ্গহানি ঘটল। করিমগঞ্জ হয়ে গেল ভারতের। এটা ঘটল দেশ ভাগের দায়িত্ব পাওয়া র্যাডক্লিফের দুর্নীতিতে। ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশকে স্বাধীনতা দিয়ে তারা বিদায় নেবে, তখন এই দুই দেশের সীমানা নির্ধারণের দায়ভার দেওয়া হয় স্যার সিরিল র্যাডক্লিফের হাতে। স্যার র্যাডক্লিফ ছিলেন ভারতবর্ষে একেবারেই নতুন। উপমহাদেশে কোনো কাজের অভিজ্ঞতা তার ছিল না। তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন সিলেটের গণভোটের পর থেকেই সীমানা নির্ধারণের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অনেক সমীক্ষা ও যাচাই বাছাইয়ের পর ১২ই আগস্ট যখন র্যাডক্লিফ লাইন অর্থাৎ দেশভাগের মানচিত্র প্রকাশিত হয়, তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ, বিক্ষুব্ধ হয় পূর্ব বাংলার নেতৃবৃন্দ। কেননা র্যাডক্লিফ লাইনে করিমগঞ্জ সহ সিলেটের ৩.৫ থানাকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়। গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হল তা আজও বিতর্কিত বিষয়। বলা হয় ভারতীয় নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে এ কারসাজি করেন র্যাডক্লিফ, এমন ধারণাও প্রচলিত রয়েছে। বলা হয় ভারতীয় হিন্দু নেতারা র্যাডক্লিফকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে করিমগঞ্জ নিজেদের নামে লিখিয়ে নেয়। পরবর্তীতে অনেকেই বলেন ব্রিটিশরা সবসময় চাইতো তারা চলে গেলেও যেন ভারত পাকিস্তানের মধ্যে সদা দ্বন্দ্ব লেগে থাকুক, তাই ইচ্ছা করেই বিভিন্ন জায়গায় দেশ ভাগের সময় বিতর্ক সৃষ্টি করে গেছেন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কাশ্মীর। এরপর পূর্ব পাকিস্তানের নেতারা অনেক দৌড়ঝাঁপ করেও কোনো ফায়দা হলো না। করিমগঞ্জ চলে গেল ভারতের হাতে। বিতর্কিত র্যাডক্লিফ লাইন অনুযায়ী ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত নামে দুটি দেশ স্বাধীনতা লাভ করল। সেই সময় করিমগঞ্জ মহকুমার সাব ডিভিশনাল পুলিশ অফিসার ছিলেন এম এ হক, যিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এম এ হক দেশভাগের পর ১ সপ্তাহ পর্যন্ত করিমগঞ্জকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। ১৪ আগস্ট থেকে নিয়ম মেনে প্রতিদিন তিনি করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন এবং সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঘন ঘন তার বার্তা পাঠাতে থাকেন সামরিক সাহায্য পাঠানোর জন্য। হক সাহেব বলেন, প্রতিদিন আমি অপেক্ষায় থাকি, এই এলো বুঝি ফোর্স, না আসে না। এভাবে একদিন দুদিন করে ৭ দিন কেটে গেল। এদিকে ভারতীয় বাহিনী চলে এলো করিমগঞ্জ শহরে। আমি তখন নিরুপায়, আর কী বা করতে পারি। মহকুমা পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাটা নামিয়ে গুটিয়ে নিলাম। তারপর চলে এলাম এপারে অর্থাৎ পাকিস্তানে। এভাবেই অবসান ঘটল এই অধ্যায়ের। ইয়াহিয়া খান ক্ষমতা দখলের পর যেসব পদস্থ দেশপ্রেমী অফিসারকে চাকরিচ্যুত করে, এম এ হক ছিলেন তাদের একজন। সেই সময় পাকিস্তান সরকার যদি জোর চেষ্টা চালাতো তাহলে হয়তো করিমগঞ্জ বাংলাদেশের সাথে থাকতেও পারত। এখনো করিমগঞ্জের লোকেরা সবসময় চায় জেলাটি যেন বাংলাদেশের অন্তর্গত হয়। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় করিমগঞ্জ কি বাংলাদেশের প্রাপ্য মনে করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। বিভিন্ন অজানা ইতিহাস সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।